রোববারের আলসে দুপুরে হঠাৎ যদি একাকিত্ব এসে গ্রাস করে, সেটাকে দূরে রাখার এক এবং অব্যর্থ ওষুধ 91.9 ফ্রেন্ডস এফএম এর বিশেষ নিবেদন সানডে রোম্যান্স। আজকের গল্প বিতান শিকদারের লেখা অথ, সেই একঘেয়ে প্রেম কথা। আমরা এই গল্পটি নিয়েছি আনন্দবাজার পত্রিকার 19-20 ম্যাগাজিনের থেকে। মুখ্য চরিত্রে দেবদাস, পার্বতী আর কথক। শুরু হচ্ছে অথ, সেই একঘেয়ে প্রেম কথা। প্রেমে ল্যাং খাওয়া তথাকথিত সেন্সিটিভ প্রেমিকের গাল আর গুরুদশা চলছে এমন লোকের গালের মধ্যে একটা সামঞ্জস্য দেখা যায়। দুটোই খোঁচা খোঁচা, দাড়ি লাঞ্ছিত। এদের চোখের কোণে কালি, ফ্যাকাশে চাহনি আর উস্কো খুস্কো চুলের কাটিংও মোটামুটি একই ধরনের হয়ে থাকে। চট করে দেখলে বোঝা ভার, কে গেল, বাপমা নাকি বনলতা সেন। তাই ঘেটে থাকা চুল, 7 দিনের না কামানো দাড়ি আর ফ্যালফেলে দৃষ্টি নিয়ে এই যে সকাল 9:30টার সময় খাটের উপর আমাদের দেবদাস বসে আছে, তাকে দেখে যে কেউ বিভ্রান্ত হতেই পারে। ভাগ্যিস রঞ্জনা ছেলের বাসি জামা কাপড়গুলো নিতে ঘরে ঢুকেছিলেন। যেতে যেতে বলে গেলেন, নে এবার ওঠ, 9:30 বাজে। কি করে এতক্ষণ বিছানায় পড়ে থাকিস কে জানে বাবা। অতএব নিশ্চিন্তি, দেবদাস অনাথ হয়নি। তাহলে ও হরি, ওই তো পড়ার ডেস্কের উপর রাখা বিয়ের কার্ড। আজ পার্বতীর বিয়ে। যাক, এবার বোঝা গেল আনুষ্ঠানিক ছাড়াছাড়ি তাদের মধ্যে কখনোই হয়নি। তবে পার্বতীকে কাড়াকাড়ি রেসে দেবদাস যে জমিদার ভুবন চৌধুরীর থেকে পিছিয়ে পড়বে, এই নিয়ম শরৎবাবু বহু আগেই করে গেছেন। গল্পের আনুকূল্যে একালের ভুবনদেরও ঢের পয়সা, তাই তার উপর বিস্ফোরা ছোকরা নিজে। হতভাগা একটু বকে ঢুকে যা, তা না, গুড়ি গুড়ি বয় মোলো যা। এরই মধ্যে পরীক্ষা দিয়ে সরকারি চাকরি টাকরি বাগিয়ে গেজেটেড অফিসার হয়ে কোন এক বিল্ডিং এর 10 তলায় গেঁড়ে বসে গেছে। ব্যাস, দেবদাসের বাঁশ। বিয়ের কার্ড দিতে পার্বতী নিজে এসেছিল। এই ঘরে এই খাটের ওপর বসেই দেবদাসকে এক প্রলম্বিত চুম্বন উপহার দিয়ে যাওয়ার সময় বলেছিল, এসো কিন্তু। জানলা দিয়ে আসা রোদ্দুরটা কি তখন একটু চড়া হয়ে উঠেছিল। তা দেবদাস যাবে, তবে অত লোকের মাঝে নয়, রাতে নয়, সকালে যাবে। খাটে বসে বসেই হাই তুলে সে ভাবল, এখন গিয়ে শুভেচ্ছা বার্তা জানিয়ে আসবে, বলে আসবে ভালো থেকো। প্রশ্ন উঠতেই পারে যে এই যাওয়া কি, দেখো আমি এটাও সহ্য করতে পারি গোছের, কিছু একটা বুঝিয়ে দিতে যাওয়া, নাকি নিষ্ফলের দলে থেকেও নিজেকে গ্লোরিফাই করতে যাওয়া? আমি অনভিজ্ঞ, অতএব উত্তরে অপারগ। স্নান করে ব্রেকফাস্ট সেরে দেবদাসের বেরোতে বেরোতে প্রায় 10:30 বাজল। আজও ভারী সুন্দর রোদ্দুর উঠেছে। ফেব্রুয়ারি মাসের সকাল তার সবটুকু লাবণ্য নিয়ে বেলার সঙ্গে আলাপ শুরু করেছে। সেই রোদ্দুরে ভিজতে ভিজতে গলি থেকে বেরিয়ে রাজপথে পড়ে দেব এবার ট্যাক্সি ধরবে। বটতলার মোড়ে চুনিবাবুর সঙ্গে দেখা। একালের এই চুনিবাবুদের পীঠস্থান হলো উত্তর কলকাতার বিভিন্ন মোড়ের চায়ের দোকানগুলো। সেখানে এরা উদয়াস্ত অন্যান্য চাপানকারীদের তুচ্ছ চাপানুতরের জীবন থেকে বার করে এনে মহাজীবনের আস্বাদ দেন। ভিয়েতনামের বিপ্লব থেকে শুরু করে গাজায় বোমা, এই চুনিবাবুদের রাতের ঘুম কেড়ে নেয়। কিন্তু কাজের মাসির ছেলেটা ভুল চিকিৎসায় মারা গেছে শুনে এরা পাশ ফিরে ঘুমোতে পারেন। এরা ঘরে কূটনীতি, চায়ের দোকানে রাজনীতি আর বাজারে বেগুন কিনতে এসে অর্থনীতির চর্চা করেন। অধিকাংশ ক্ষেত্রে এই চুনিবাবুরা বিয়ে করেন না এবং এদের বয়সও চিরকাল 43 থেকে 46-এর মধ্যেই ঘোরাফেরা করে। এই চুনিবাবুদের নাম সাধারণভাবে বাপি হয়ে থাকে এবং আবাল বৃদ্ধ বনিতার কাছে এরা বাপি দা ও আঞ্চলিক বৌদিদের কাছে বাপি ঠাকুরপো হয়েই থেকে যান। হেন জিনিস নেই এরা জানেন না এবং হেন কাজ নেই এরা পারেন না। যদিও জগৎকে পথ দেখানো ছাড়া এরা সাধারণত আর কিছু করেন না। আমাদের দেবদাসও কিন্তু এই চুনির কাছ থেকে সন্ধ্যা ভাষায় বহু হিতোপদেশ পেয়েছে। কাজে লাগাতে পারেনি সেটা তার অকালপক্ষতা। বটতলার মোড় পার হওয়ার সময় চুনি দেবকে দেখে হাত তুলেছিলেন। গলা তুলে বললেন, जब मालिक से पर्दा नहीं करते तो तू क्या चीज है रे?
আপাত ভঙ্গিতে এ শব্দ সমষ্টির কোনো অর্থ করা না গেলেও নিশ্চয়ই এর মাধ্যমে চুনি দেবের প্রতি কোনো তত্ত্ব ছড়ে দিলেন। ব্যাপারটা আবারও আমার মাথার উপর দিয়েই গেল। ট্যাক্সিটা পাওয়া গেল বড় রাস্তায় এসে। ড্রাইভার গাড়ির গায়ে ঠেস দিয়ে তামাক চিবোতে চিবোতে বিহারের ছাপড়া জেলার খবর পড়ছিল। দেবদাসের মুখে বালিগঞ্জ শুনে ফ্যাচাক করে রাস্তায় থুতু ফেলে বলল, আইয়ে। ট্যাক্সির পেছনের সিটে নিজেকে এলিয়ে দেয় দেব। আবারও মাথায় সকালে সেই চিন্তাটা ধেয়ে আসছে। সে কি পার্বতীকে নিজের ইগো দেখাতে যাচ্ছে? দেখো, আজ তুমি অন্য কাউকে বিয়ে করলেও আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু এই হতাশের দলে থেকে যাওয়া আর কতদিন, আর কত যুগ ধরে পার্বতীর জন্য দেবদাসকে আস্তে আস্তে মরতে হবে? যদ্দূর মনে পড়ে, এক্ষেত্রেও 3 বছর আগে প্রেমের প্রস্তাবটা প্রথম পার্বতীর তরফ থেকেই এসেছিল। যথারীতি একই কলেজ বৃন্দাবনের ভূমিকা নিয়েছিল। অন্তরিক্ষ পরিস্থিতি সাজিয়েছিল সেই একঘেয়ে সেটিংস ব্যবহার করে। করিডোর, ক্লাসরুম আর ক্যান্টিন। অবশেষে এক গোধূলি লগ্নে ল্যাবরেটরির বাইরের লনের ধারে কদম গাছের তলায় যদিদং হৃদয়ং তব। যথারীতি ভারী ইতস্তত ভঙ্গিমায় পার্বতী দেবকে বলেছিল, ওয়েল, আমার তোমাকে কিছু বলার আছে। এই প্রেমিক প্রেমিকাদের মধ্যে না বুঝতে পেরেও শুনতে চাওয়ার একটা বিটকেল প্রবণতা রয়েছে, জানেন। দেবদাসও তার বাইরে নয়। সমপরিমাণ ইতস্তত ভাব দেখিয়ে সেও বলেছিল, হ্যাঁ মানে বলো। আমার মনে হয় আমি তোমার প্রেমে পড়েছি। মনে হয়? দেবদাস হেসে ফেলেছিল। পার্বতীর এই ডেসপারেট অ্যাটিটিউডটাই কি নিশির ডাকের মতো এতদিন তাকে শয়নে স্বপনে হাতছানি দেয়নি। সে কাব্যিক ঢঙে কথোপকথন আরো কিছু দূর এগিয়ে নিয়ে যেতে চেয়েছিল। তো তোমার আর কি মনে হয়? এটা শুনে আমার কি করা উচিত? পার্বতী নিপাট গদ্যে জ্যোতি টেনেছিল। কি আবার? তোমারও উচিত আমার প্রেমে পড়া। সেদিন সেই কদম গাছতলা থেকে ময়দানের শিমুল গাছতলায় পৌঁছতে তাদের মিনিট 45 সময় লেগেছিল। উদ্দেশ্য ছিল প্রথমবার মুখোমুখি বসিবার। ক্যান্টিনের আর 5 জনকে বাদ দিয়ে শুধু এর সঙ্গে আমি আর আমার সঙ্গে। প্রথম আলাপন আর খুঁচিয়ে তুলে লাভ নেই। প্রেমিক প্রেমিকা ভিন্ন এ পরিস্থিতি অন্যের কাছে খুব একটা আহামরি কোনো কালই ছিল না, এখনো নেই। সেদিন সন্ধে বাড়ি ফেরার পথে দেব চায়ের দোকানে চুনিবাবুর সাক্ষাৎ পেয়েছিল। যেহেতু তিনি সর্বজ্ঞ, সেই হেতু প্রেমিকের মুখ দেখেই বলে দিয়েছিলেন, আরে ব্রাদার, তুমি তো দেখছি মাটির 4 ইঞ্চি উপর দিয়ে হাঁটছো। যা ভাবছি তাই নাকি? আরে বুড়বা, চল না আগেবার। ঘোর কেটে আসে দেবদাসের। ভুরু কুচকে যায়। সামনে লম্বা লাইন, আশপাশের হর্ন, লোকজনের কোলাহল, তার মধ্যে ঠায় দাঁড়িয়ে থাকা। গাড়ির ধোঁয়ায় ছেয়ে আসে চারপাশ। ধোঁয়াশায় চাপা পড়ে যায় বর্তমান। দেব সিটে মাথা রেখে চোখ বন্ধ করে ফেলে। হঠাৎ আমায় পছন্দ হলো যে? আবারও একটা চিরকালীন বোকা বোকা প্রশ্ন, অনেকটা মাধ্যমিকে বিজ্ঞান বিষয়ক রচনার মতো। দৈনন্দিন জীবনে বিজ্ঞান, বিজ্ঞান ও কুসংস্কার, আর বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, প্রস্তর যুগ থেকে এই 3টেই ঘুরি ফিরে আসছে, জানেন। তদ্দিনে বেশ কয়েকবার ময়দানের ফুচকাওয়ালাটার কাছ থেকে তারা ফুচকা খেয়ে ফেলেছে। ক্লাস বাঙ্ক করে হাতে হাত ধরে 2টো অতি জঘন্য সিনেমা পুরোটা দেখে ফেলেছে। আর অভিসারে পৌঁছতে দেরি হলেই একে অপরের ওপর কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি বলে মৃদু রেগে থাকাও শুরু করে দিয়েছে। যাই হোক, সারাক্ষণ তো আর কথার জাল বোনা চলে না। কখনো কিছু সাধারণ প্রপোজিশন চলেই আসে, যেমন এই প্রশ্নটা, পার্বতী, আসলে তোমার চোখ দুটো এবং দেবদাসের আরো কিছু অঙ্গ প্রত্যঙ্গ তথা অ্যাটিটিউডের বর্ণনা করে একবারও সেই টিপিক্যাল উত্তরটা দেওয়ার চেষ্টা করেনি। দাবড়ে দিয়ে বলেছিল, নেকা নেকা প্রশ্ন করো না তো। স্বাভাবিকভাবে দেবদাসের এই দাবড়ানিটাও ভালোই লেগেছিল। আসলে ভুবন চৌধুরীরা দেবদাসের কাছ থেকে চিরকাল পাত্রী কেড়ে এসেছে, প্রেমিকা কাটতে পারেনি, সম্ভব নয়। এই যে দেবদাসের টিপিক্যাল কিছু গুণ পার্বতীকে চিরকাল বেঁধে এসেছে।
কিছু বস্তা পচা গুণ দেবের জন্য বিধিবদ্ধভাবে নির্ধারিত, যেমন টেবিল বাজিয়ে গান গাওয়া ও হাত দেখা। দেবদাসের শেষের কবিতা আর নহন্নতে প্রায় মুখস্থ। সে কথায় কথায় কাফকা আর কামু নামে দুই ভদ্রলোকের প্রসঙ্গ নিয়ে আসে, আর অর্জুনরূপী সত্যজিৎ রায়ের কাছে কিভাবে কর্ণরূপী মৃণাল সেন আর একলব্যরূপী ঋত্বিক ঘটক হেরে গেল তার কালজয়ী ব্যাখ্যাও করে। তা একে পার্বতীর ভালো লাগবে না তো কি বেচারাম তেলিকে ভালো লাগবে? একদিন এক সন্ধে রবীন্দ্র সদনের চত্বরে কোনো আলো আধারী চাতালে বসে হ্যাচকা এক টানে পার্বতীকে কাছে এনে দেব বলেছিল, এই তুমি আমায় মেরে ফেলতে পারো না? শিউড়ে উঠেছিল পারো, মুখের কাছে মুখ, কিছুক্ষণের জন্য প্রায় অবশ হয়ে গেছিল। সেদিন দাবড়ানি দিতে পারেনি সে। साहब यहाँ लंबा जाम है, बाया ले ले। ঘোরের মধ্যে থাকা দেব চোখ না খুলেই ঘাড় নাড়ে। বায়া ডায়া যেখানে পারিস চল, চুলোর দুয়ারে নিয়ে গেল আমার আজ আপত্তি নেই। পরক্ষণেই সোজা হয়ে বসে। না না, চুলোর দুয়ার কেন, এমন ফস করে মৃত্যুতে গ্ল্যামার কোথায়? পকেট থেকে সাদা কাঠির প্যাকেটটা বের করে ধরায় দেব। ধোঁয়া ছেড়ে ভাবে, এখন যদিও থাকতো নির্ঘাত টান মেরে গাড়ির বাইরে ছুঁড়ে ফেলে দিত। স্বাভাবিক, প্রেমিকের হাত থেকে টান মেরে ফেলে দেওয়ার এই ট্র্যাডিশনটাও সেই সত্যযুগ থেকে চলে আসছে। দেবদাস ধূমপান করে, আর কবি হিসেবে একমাত্র শক্তি চট্টোপাধ্যায়কেই মান্য করে। অবশ্যই সেটা কতটা শক্তিবাবুর কবিতা পড়ে আর কতটা তার মিথিক্যাল জীবনযাত্রার প্রতি আকৃষ্ট হয়ে তা তর্ক সাপেক্ষ। যাই হোক, তাকে দেখলে বোঝা যায় দেবদাসের জীবনযাপনে মধ্যবিত্তকে খুব সুচিন্তিতভাবে বাদ দেওয়া হয়েছে। উল্টো দিকে পারো প্রায় পুরোটাই মিডল ক্লাস, অনেক বেশি প্র্যাকটিক্যাল, অনেক বেশি বাস্তববোধসম্মত। এমনই এক ট্যাক্সির পেছনের সিটে বসে এক সদ্য ধরানো সাদা কাঠি কাঁচ নামিয়ে বাইরে পড়তে থাকা বৃষ্টির মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছিল পার্বতী একদিন সন্ধেবেলায়। কে জানে কোথায় যাওয়ার সময় বা কোথা থেকে ফেরার সময়। একে কাঁচ তোলা, তার উপর আবার তুমি এসব ধরাচ্ছ। এরপর থেকে এই স্বর্গের শেষাংশটা আশা করি সুরুচি সম্পন্ন মানুষ বাদ দিয়ে যাবেন। দেব বাহাত দিয়ে পার্বতীর কোমর জড়িয়ে আবারও হ্যাচকা এক টানে তাদের দুজনকে গহনীভূত করে এনেছিল। পারো ফের ফিসফিস করে বলেছিল, প্লিজ এখানে নয়। কেন? লোক কোথায়? সামনে। পার্বতী ড্রাইভারের দিকে দেখিয়ে দিয়েছিল। দেবদাস ভেজা ঠোঁটে হেসে বলেছিল, কিন্তু ও তো সামনে তাকিয়ে চালাচ্ছে। লুকিং গ্লাস। টু হেল উইথ দ্য লুকিং গ্লাস। দেব পার্বতীর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিয়েছিল। সেদিন বাড়ি ফিরে রাত্রে পারো তার দেবকে ফোন করে বলে, ইডিয়েট, আমার ঠোঁটে কালশিটে পড়ে গেছে। দেব হেসে বলেছিল, তুমি এখনো বেঁচে আছো? আমি তো সেই ছোঁয়ার সঙ্গে সঙ্গেই মরে গেছি। দিন যাপনের গ্লানির মতো এই ট্যাক্সিতে ভ্রমণ যুগের পর যুগ একইভাবে চলতে থাকে। অক্লান্ত, অপ্রয়োজনীয়, কিন্তু অনিবার্য। দেবদাস কোত্থেকে এত ট্যাক্সি চড়ার টাকা পেত তাও কিন্তু জানা যায় না। করতো তো শুধু টিউশনি, আর সাংবাদিক হয়ে জগতে নতুন চেতনার জোয়ার আনার কথা ভাবত। তার চেয়ে সরকারি চাকরির পরীক্ষা দিলে ভালো হয় নাকি? আমি করব সরকারি চাকরি? ঠিক কথা, তাহলে জগৎ নিয়ে ভাববে কে, আর শক্তি চট্টোপাধ্যায় বা পড়বে কে? কিন্তু তলিয়ে ভাবলে দেব বুঝত কেন পার্বতী সরকারি চাকরির প্রসঙ্গটা তুলেছিল। ততদিনে প্রেমের বসন্ত কাটার সময় এসে গেছে। এবার গ্রীষ্মের আঁচ। সর্বহারাদের জন্য প্রাণপাত করতে পারা দেব ক্যাফেতে কয়েকশো কাপ কফি খেয়ে ফেলেছে। আর তারপরেও তুমি চাকরির কোনো চেষ্টা কি করছো? পার্বতীর এই প্রশ্নের উত্তরে গুছিয়ে কিছু বলতে পারেনি। ক্রমে ক্রমে সম্পর্কে কলেজের দিন শেষ হয়ে এসেছে, আর দেবদাস জগতের দেওয়ালে আঁচড় কেটে যাওয়ার চক্করে পায়ের মাটি সরিয়ে ফেলেছে। পারো চেঁচিয়ে তাকে বলেছে, কিছু একটা করো, বাড়িতে সম্বন্ধ আসছে। দেব তখনও
তার কোনো এক বন্ধুর বাড়ির তেতলার ঘরে একলা পার্বতীর ব্লাউজের বোতাম নিয়ে খেলা করতে করতে নির্বিকার চিত্তে প্রসঙ্গ অন্যদিকে ফিরিয়ে দিয়েছে। আচ্ছা, আমাদের মধ্যে যদি কিছু হয়ে যায় তাহলে তো আর অন্যের সঙ্গে বিয়ের কথা ওঠে না। কি কথা, মুখে আগুন। পারো নিমেষ মাত্রে দেবের চোখের দিকে তাকিয়ে শান্ত হয়ে গেছে, কিছু বলতে পারেনি। যথারীতি সন্ধেবেলা বাড়ি ফিরে ফোনে মেসেজ করেছে। এক চড় মারবো। বলাই বাহুল্য 3 শব্দেরই বার্তার শেষে একটা স্মাইলি লেগে আছে। তবে এহেন প্যাশন মিশ্রিত কাব্যিক পটভূমিকা বেশি দিন থাকে না, জানেন। থাকেও নি। পার্বতীর বাবা আর দেরি করতে চাননি। মাস্টার্স করবে কি করবে না সেটা ভাবতে ভাবতেই পার্বতী শুনল পিড়িতে বসে সংসার করবার জন্য প্রস্তুত হতে হবে। লেখাপড়া নাকি বিয়ের পরও চালিয়ে যাওয়া যায়। মেয়ের বাপ সেটা দুবার কেসে মেয়েকে জানিয়ে দিতে ভুলেননি। একে কোয়েড কলেজ, তাই মেয়ের রূপ আচমকাই খুলে গেছে। শাস্ত্রমতে আর দেরি করা উচিত নয়। ছেলে যদি সরকারি চাকরি করে তাহলে অমুক ডিপার্টমেন্টের বড়বাবু থেকে শুরু করে কর্পোরেশনের ধাঁড় প্রত্যেকের অ্যাপ্লিকেশনকেই বিবেচনা করা হবে। আর কাজের জায়গা বেসরকারি হলে হয় বিল গেটস, না হয় মুকেশ আম্বানি। তবে ইন্টারভিউতে তারাও কতদূর কি করে উঠতে পারবে সন্দেহ আছে। শেষমেশ আসরে এলেন গভর্নমেন্ট অফিসের ইঞ্জিনিয়ার ভুবন চৌধুরী। ছোকরা শান্ত, সৌম্য, শুধুমাত্র অঙ্ক আর ইংরেজিতে ভালো ছিল বলে বিধাতার অমোঘ নিয়মে দেবদাসের বাড়া ভাতে ছাই ফেলে চলে গেল। আর আবারও দুবার আত্মতৃপ্তির কাশি কেশে মেয়ের বাপ শাশ্বত সত্য উচ্চারণ করলেন। যাক, চাকরিটা পাকা। ক্যাচ শব্দে গাড়ি এসে থামল। अरे सिग्नल में फंस गया साहब। ঘোর কেটে আসে দেবদাসের। বাইরে তাকিয়ে দেখে ট্যাক্সি অনেকটাই চলে এসেছে। আদপে কি আশা, না অনেক দূরে চলে যাওয়ার অনুমতি আদায় করা? কি করতে যাচ্ছে সে? নাকি সে সরে যাওয়ার অনেক আগে থেকেই পার্বতী নিজেকে অনেক দূরে সরিয়ে নিয়েছিল? কোনটা? এর উত্তর দেবের কাছে নেই, আমার কাছেও নেই। কি দেখেছিল পার্বতী ভুবনের মধ্যে? 3 বছরের ভালোবাসা ভুলিয়ে দিল এক সরকারি ইঞ্জিনিয়ার। কলেজে থাকাকালীন সুচিত্রা সেনের প্রেমিক উত্তম কুমারকে সাপোর্ট করা আর তার বাবা ছবি বিশ্বাসকে অপোজ করা যুব সমাজের একটা দায়িত্ব। অভাব দরজায় এসে দাঁড়ালে ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যায়, এহেন ডায়লগকে কঠোর সমালোচনা করা মৌলিক কর্তব্য বলুন। কিন্তু মানুষ কর্তব্যচ্যুত হতে 2 দণ্ড সময় নেয় মাত্র। পলকা শোলার তৈরি অলংকার সরিয়ে শক্ত মাটির কাঠামো ফুটে ওঠে। যুবক যুবতী, তরুণ তরুণী হয় আর সংসার জেকে বসে। মিলেনিয়াম পার্কে দেখা করতে আসা শেয়ানা হয়ে ওঠা পারো দেবকে বলেছিল, অনেক সময় দিয়েছি তোমায়, আর না। কি বলছো তুমি? ঠিকই বলছি। এটা কি ঠিক বলবে? তোমার আর আমার বয়স এক, এখনো পর্যন্ত তুমিও তো চাকরি জোগাড় করতে পারোনি। তাহলে এ কোন সময়ের হিসেব? তোমার কোনো উত্তম নেই। যাদের থাকে তারা এরই মধ্যে ভালো কিছু জুটিয়ে নেয়। ভুলে যাবে আমায়? না তো, সারা জীবন মনে নিয়ে বয়ে বেড়াবো। সেদিন বাড়ি ফেরার পথে দেবদাস পার্বতীর মেসেজ পেয়েছিল। যেন তোমায় ঘরে হয়নি আনা এ কথা রয়ে মনে, যেন ভুলে না যায় বেদনা পাই শয়নে স্বপনে। উফ, রবিবাবু পারেনও বটে। পাড়ার মোড়ে সেদিনও চুনিবাবু বসেছিল। যথারীতি দেবদাসের মুখ দেখে মনের বই পড়ে ফেলেছিলেন। শায়রির ঢঙে বলেছিলেন, आज मालिक से पूछेंगे तेरे आंखों में पानी क्यों नहीं है। সে রাত্রে বৃষ্টি পড়েছিল। এই একটু বাঁদিক করে রেখে দাও। দেবদাস পয়সা মিটিয়ে ট্যাক্সি থেকে নেমে আসে। রাস্তার পাশে ফুটপাতে উঠে একটা আড়মোড়া ভাঙে। বাহ, দিব্যি বেলা হয়ে এসছে। নিজের মনে মনেই বিড়বিড় করে। তারপর একটা গলির ভেতর ঢুকে পড়ে। কয়েকটা বাড়ি পার হলি
পার্বতীর বাড়ি। আবারও চিন্তাটা ধেয়ে আসে। আবারও একবার ভাবে দেবদাস, এই যাওয়াটা ঠিক হচ্ছে তো? তারপর ধীর পায়ে বাড়িটার দিকে হাঁটা লাগায়। আগেও বেশ কয়েকবার পারোর বাড়িতে দেব এসেছে, কলেজের বন্ধু। তখন অবশ্যই অন্যান্য বন্ধু বান্ধবরাও সঙ্গে ছিল। পার্বতী ফিসফিস করে জানিয়েছিল, সাবধান, কেউ যেন টের না পায়। অনেক পরে যখন প্রেক্ষাপটে ইঞ্জিনিয়ার চলে এসেছে, তখন এক সন্ধ্যায় এক পার্কে বসে দেব জানতে চেয়েছিল, কখনোই কাউকে জানতে দিলে না কেন বলো তো? ভয়। কিসের ভয়? বদনামের? ঠিক ভয়ে বলা যায় না, আশঙ্কা বলতে পারো। কিসেরই বা আশঙ্কা? আমি জানতাম তোমার দ্বারা কিচ্ছু হবার নয়। তবে পছন্দ করেছিলে কেন? হে মা, এমন বলে কেউ? এই ভুলটুকু না করলে আমি বাঁচতাম কি করে বলো? এটাকে ভুল বলবে? হ্যাঁ, তুমি কি এখনো বুঝতে পারছো না যে আমি তোমাকে কখনোই সেভাবে ভালোবাসতে পারিনি? দেবদাস এর উত্তরে আর কিছু বলতে পারেনি। শুধু বুঝতে পেরেছিলেন চুনি বাবু দেবকে জীবনতত্ত্ব বুঝিয়ে চন্দ্রমুখীর ঠিকানা দিয়েছিলেন, আর মুখ ভার করে চায়ের দোকানের টেবিলে বসে থাকা দেবের পয়সা মিটিয়ে ফিসফিস করে বলেছিলেন, কিসের ভালোবাসা, কিসের প্রেম? আরে এ জগতে প্রেম বলে আছে কিছু? নিমেষ মাত্রের জীবনে আবার প্রেমে পড়ে কেন সময় নষ্ট বলো দেখি? যে বন্ধু বান্ধবেরা কলেজে ক্যাটালিস্টের কাজ করেছিল, তারাও নিয়ম করে শেয়ানা হয়ে গেল। পার্বতী যুগ যুগ ধরে ধ্বনিত জনমত শুনতে পেল, জীবন শুধু আবেগে ভর দিয়ে চলে না। সে হাঁপ ছেড়ে ভাবল, যাক, ভাগ্যিস সারা জীবন মনে মনে রিলিশ করার মতো একটা প্রেমিক পেয়েছিলাম। এই কথাটা সে আকছার দেবকে বলতো। তোমায় আমি কোনো দিনও ভুলতে পারবো না। অনেক পরে দেব বুঝেছিল পারো আসলে তাকে শুধু মনে রেখে দিতে চায়। স্বাভাবিক, সে ভালো বর না হতে পারুক, তার মতো প্রেমিক আর কোথায়। তাই এ প্রেমিক মনের মনি কোঠায় থাক, সামনের এ বিয়ে বাড়ি আর জমিদার ভুবন চৌধুরীকে স্বাগত জানানোর জন্য সেজে উঠেছে। বাপরে, এই যে ফুলের মালা দিয়ে পুরো বাড়ি ঢেকে দিয়েছে, ভেতর জুড়ে উৎসব উৎসব ব্যাপার। হালকা করে সানাইও বাজছে। দেব মনে মনে উচ্চারণ করে, ড্রপ সিন। আরে এসো এসো, আর সব কোথায়? বিয়ে বাড়ি ফুল জমজমাট। হাজার একটা কাকিমা, পিসিমা আর জেঠিমা পজিশন নিয়ে নিয়েছেন। যত্রতত্র ফুলমালা দিয়ে অদ্ভুত অদ্ভুত ডেকোরেশন করবার চেষ্টা চলছে। বাইরে বাড়ির আগা পাঁচতলা টুনি লাইট লাগিয়ে ফেলা হয়েছে, যেটা তদবির করে মেয়ের বাবা বললেন, সামন্ত গ্যাপটা কিন্তু বেশি হয়ে গেল। কিছুক্ষণ বাদে ধবধবে সাদা স্যান্ডো গেঞ্জি আর ধুতি পরা পারোর বাবা অকারণে উত্তেজিত হয়ে বলে চললেন, কই নাও হে নাও। মেয়ের মায়ের মুখে হাসি, চোখে জল। এক ছড়া হার বের করে মেয়ের মাসিকে বলছেন, এটা ওরা আশীর্বাদে পাঠিয়েছে। এরই মধ্যে দেবদাসের আপ্যায়ন। এই যে তোমরা কি, হ্যাঁ এত দেরি করে আসতে হয়? এত সব সামলানো কি আমাদের দ্বারা হয়? কই আর সব কোথায়? এই তো এসে পড়বে এক্ষুনি। যাও ও ঘরে চলে যাও, ওখানে বসে আছে। হ্যাঁ, ওই ঘরেই বসেছিল। আক্ষরিক অর্থে ঘর আলো করে বসেছিল। পিস্তুতু বোন আর মাস্তুতু ভাইয়ের সঙ্গে হেসে কুটিপাটি হয়ে যাচ্ছিল। পারো দেব ঢুকতেই তাতে ছেদ পড়ল। হাসিটা গেল না, অভিব্যক্তিটা পাল্টালো শুধু। ভারী স্মিত হয়ে এলো পার্বতীর মুখ, স্থির হয়ে এলো চোখের দৃষ্টি। বাইরে বিসমিল্লাহ তখন যৌনপুরীতে আলাপ ধরলেন। এ ঘরে নিয়ে এলে কেন? কেন? তোমার অসুবিধাটা কোথায়? হাসালে, এত বছর কাউকে বুঝতে দিলে না, আর এখন ঘটা করে বিয়ের দিন কলেজের ছেলে বন্ধুর সাথে হবু বউ দোতলার ঘরে দরজা ভেজিয়ে গল্প করছে। তুমি এলে কেন? তুমি আসতে বলেছিলে যে। আমায় ভালো লাগছে। দেবদাস ঘাড় নাড়ে। পার্বতী আরো কাছে এগিয়ে এসে বলে, ভালো করে দেখে বলো, ভালো লাগছে? লাগছে। তারপর দেবদাসের কোমর জড়িয়ে বাগালে একটা চুমু খেয়ে বলে, এই যে আমি চলে যাচ্ছি, ভালো লাগছে? লাগছে। তারপর ডান গালে
এই যে তুমি হেরে গেলে, ভালো লাগছে? লাগছে। তুমি কি গো, তুমি আজও চলে এলে? আর আমি কখন থেকে চেষ্টা করে যাচ্ছি অন্তত আজকের দিনটা যাতে তোমায় ভুলে কাটাতে পারি। মাঝখান থেকে হঠাৎ তুমি একটা ইরোটিক চেহারা নিয়ে উদয় হলে। ইরোটিক? দাড়ি কাটনি কেন? ও বাদ দাও, কি বলতে এসেছো বলো। কিছু না তো। তবে দেখা করতে এলাম। বলেছিলাম বলে, তাই তো? বোধহয় তাই। তোমার লজ্জা করে না? কিসের জন্য? তোমার দ্বারা জীবনে কিচ্ছু হবে না তার জন্য। চিরকাল উপন্যাসের পাতায় হিরো হয়ে আটকে থাকবে তার জন্য। মেয়েরা শুধু তোমার সঙ্গে প্রেম করবে অথচ বিয়ে করবে না, তোমাকে কোনোদিন রিলায়েবল ভাবতে পারবে না তার জন্য। বলো, লজ্জা করে? না। দেবদাসের ঠোঁটে ঠোঁট রাখে পার্বতী। তোমাকে বিয়ে করে আমি কি পেতাম? আমি জানি তুমি জীবনে একটা ভালো চাকরি পর্যন্ত জোটাতে পারবে না, পরিচিতদের মধ্যে শুধুমাত্র দারুণ ট্যালেন্টেড হয়ে থেকে যাবে। হয়তো তাই। একটা নিজেদের বাড়ি পর্যন্ত নেই তোমার, গাড়ি তো বাদই দিলাম। আজ যদি তোমায় বিয়ে করতাম তাহলে সেই ভাড়া বাড়িতে গিয়েই উঠতে হতো। হ্যাঁ। তারপর দিন কাটতো। একসময় তোমার এই রোম্যান্টিক টাইপটাই আমার কাছে অসহ্য হয়ে উঠতো। উঠতো হয়তো। তারপর 20-30 বছর কেটে যেত, জীবনে অনেক কিছু না পেয়ে তখন সেই এক ডায়লগ আওড়াতে হতো। তখন যদি বাবার কথা শুনতাম আর হাড়ে দুব্ব গজিয়ে দিলে। বলো, ঠিক বলেছি না? কি জানি। বাবা, তুমি জানো না এমন জিনিস পৃথিবীতে আছে? পার্বতী জড়িয়ে ধরে থাকে দেবদাসকে। না, আমি অনেক কিছুই জানি না, অনেক কিছুই জানতাম না। ভাগ্যি সাজিলাম, তাই জানতে পারলাম। তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি চলে যাচ্ছি। কোথায় যাবে? ফিরে যাব সেই ভাড়া বাড়িতে। হঠাৎ করে আজ আমার ভাড়া বাড়ি নিয়ে পড়লে কেন বলো তো? তুমি যে বেসিক্যালি একটা টিপিক্যাল মধ্যবিত্ত সেটা বোঝাবার জন্য। আর আমাদের মতো মধ্যবিত্তদের একটা ভাড়া বাড়িতে যে দিব্যি জীবন কেটে যায় সেটা বোঝাবার জন্য। আবার নিজেকে এর মধ্যে ঢোকালে কেন? তুমি তো আর মধ্যবিত্ত থাকছো না। না, তবে এটাও ভাবছি যে মধ্যবিত্ত থেকে 30 বছর পর তোমাকে গঞ্জনা দিলে কি খুব ক্ষতি হয়ে যেত আমার। মানে আমি জানতাম তুমি আসবে আজ। ও। আর এও জানতাম যে সকালে আসবে। বেশ। তাই দেখো, ওই যে দুটো ব্যাগ আমি ওখানে গুছিয়ে রেখেছি। মানে এই ঘরের ওই ওপাশের দরজাটা দিয়ে বেরিয়ে দিব্যি পেছনের সিঁড়ি বেয়ে নিচে নেমে যাওয়া যায়, কেউ দেখতেও পাবে না। শুনছিলেন বিতান শিকদারের লেখা গল্প অথ, সেই একঘেয়ে প্রেম কথা। দেবদাসের ভূমিকায় সৌভিক ভট্টাচার্য, পার্বতী কুহেলি, রঞ্জনা প্রিয়াঙ্কা, ট্যাক্সিওয়ালা সৌভিক, কথক অরিত্র, আবাহ সঙ্গীত, ধ্বনি পরিকল্পনা এবং পার্বতীর বাবার চরিত্রে শুভজিৎ মিত্র। সমগ্র পরিচালনায় চুনি বাবুর চরিত্রে এবং সূত্রধর আমি অভিষেক। শেষ হলো এই রবিবারের সানডে রোম্যান্সের আমাদের বিশেষ নিবেদন অথ, সেই একঘেয়ে প্রেম কথা। আনন্দবাজার পত্রিকাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আগামী রবিবার ঠিক দুপুর 2টায় এরকমই একটা রোম্যান্টিক গল্প নিয়ে হাজির হবে সানডে রোম্যান্স, শুধুমাত্র 91.9 ফ্রেন্ডস এফএম-এ।